হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব রেলের এক্সাম চলছে এবং আগামীতে আসতে চলেছে। তো রেলের এক্সাম মানে রেলের এনটিপিসি, এনটিপিসি মানে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডির জন্য আমরা এখানে হচ্ছে বেস্ট কিছু এমসিকিউ করব। আর এই এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো রেলেই আসা প্রশ্ন, তাও আবার গত বছর 2025 সালের আসা প্রশ্ন। 2025, 2021 একদম রিসেন্ট কোয়েশ্চেন্স করব এবং মিক্স কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে সব সব সাবজেক্ট, শুধু স্ট্যাটিক জিকে নয়, সব কটা সাবজেক্ট থেকে মিক্স করে একদম সুন্দর কম্পাইলেশনের মাধ্যমে আমরা আজকের ভিডিওটা করব। বেস্ট কোয়েশ্চেন্স, বেস্ট রিভিশন আর বেস্ট হচ্ছে ফলাফল পাবো। তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবো, অনেক নতুন কিছু জানতে থাকবো। কোয়েশ্চেন নাম্বার 1 দেখবো, দেখো কি বলছে প্রশ্নটা। প্রশ্ন বলছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং হচ্ছে লেভেলের প্রশ্ন ছিল গত বছরে, এই বছরও সেই ধরনের প্রশ্ন আসবে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, চিন্তা করো না, দেখো সব প্রশ্ন রয়েছে। বলছে আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে 2025 সালের জানুয়ারি মাসে একটা তোমার হচ্ছে রিপোর্ট পাবলিশ করেছিল। রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2025 সালের এটা রিপোর্ট ছিল। বলছিল যে বলো 2025 সালে গ্লোবাল যে প্রবৃদ্ধি মানে হচ্ছে বিশ্বের, সারা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি কত হতে চলেছে। তো এই রিপোর্ট অনুযায়ী সেটা ছিল অপশন নাম্বার 3.3% পর্যন্ত। তো সেইটা গত বছরের হচ্ছে তোমার রিলেভেন্ট ছিল কোয়েশ্চেন, কিন্তু এখন কেন পড়ছি তার কারণ এই ধরনের প্রশ্ন এই বছরও আসতে পারে, ভালো করে জেনে যাবো। এখান থেকে একটা প্রশ্ন রেডি হলো যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে পাবলিশ করে, কোন সংস্থা? আইএমএফ পাবলিশ করে থাকে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, এটা হচ্ছে বছরে 2 বার পাবলিশ হয়ে থাকে, 2 বার। কি অনুযায়ী পাবলিশ হয়ে থাকে? এটা পাবলিশ হয়ে হচ্ছে বছরে দেখে যে সারা বিশ্বে যুদ্ধ চলছে কি চলছে না, কোনো দেশে ট্রেড বাড়লো কি কমলো, এই প্রত্যেকটা জিনিসের উপরে নজরদারি করে হচ্ছে আইএমএফ, এবং তার উপরে হচ্ছে বছরে 2 বার করে এই রিপোর্টটা পাবলিশ করে। তো এই পার্সেন্টেজরা দেখা গেল বছরের প্রথম দিকে একেবারে অনেক বেশি দেখাচ্ছে, তারপরে দেখা গেল মাঝখানে একটা যুদ্ধ চলে আসছে। যেমন হচ্ছে ইরান এবং ইউএসএর যে টেনশন চলছে, আফ্রিকা মানে পাকিস্তান এবং আফগানিস্তানের টেনশন চলছে। তো এইগুলোর কারণে জায়গায় জায়গায় যে হচ্ছে তোমার হচ্ছে বিশ্বের যে ট্রেডগুলো, বাণিজ্যগুলো, সেগুলো ব্যাহত হতে পারে। তো সেই জন্য হচ্ছে এই রিপোর্টটা, এই রিপোর্টের যে পার্সেন্টেজটা সেটা উঠতেও পারে, কমতেও পারে। এই সমস্ত দিক থেকে দেখে শুনে তারপরে তারা এটা বছরে 2 বার করে পাবলিশ করে থাকে আইএমএফ। আইএমএফ সম্পর্কে আমাদের বলতে হবে সাল, কত সালে স্থাপিত হয়েছিল? 1944 সালে। বেশ ভালো কথা। কতজন মেম্বার রয়েছে এখানে? 190 জন মেম্বার রয়েছে মোট। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? একেবারে ইজি। কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার? বহুবার পড়িয়েছেন আপনি, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ডিসি মতলব, ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ডিসি, ওয়াশিংটন। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা শব্দ মনে রাখবে, এসডিআর। এসডিআর কি? এসডিআর মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এই যে 190 জন মেম্বার রয়েছে, তারা তাদের প্রত্যেককে এই এসডিআর মেনটেন করতে লাগে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে, যেটা হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস, যার হচ্ছে তোমার সম্পূর্ণ নাম জিজ্ঞাসা করতে পারে। আর কি এটা রিপোর্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নয় ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন দেখব। বলছে কোন শিখ গুরু, হিস্ট্রির কোয়েশ্চেন, এখানে খেয়াল রাখবে, এই জায়গাটাতে খেয়াল রাখবে, আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। বলছে কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিল? একেবারে জলের মতন সোজা। খালসা পন্থ স্থাপিত হয়েছিল 1699 সালে, না 1699, 1699-এ। কে করেছিলেন? দশম গুরু, গুরু গোবিন্দ সিং। শ্রী গুরু না, হরগোবিন্দ, এটা তো গোবিন্দ সিং, অপশন নাম্বার বিতে আছে। অপশন নাম্বার বিতে রয়েছে হরগোবিন্দ সিং, তিনি স্থাপন করেছিলেন 1699 সালে। তিনি হচ্ছেন 10th গুরু এবং হচ্ছে তিনি হচ্ছেন শেষ গুরু। তারপরে আর কোনো গুরু হয় না, 10 জন গুরু ছিলেন টোটাল। প্রথম গুরু হচ্ছেন শ্রী নানক, তিনি হচ্ছেন, তার জন্ম হচ্ছেন 1469 সালে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে এটা নানকানা সাহেব বলে, নানকানা সাহেব বা নানকানা সাহেব বা তালবন্দি নামক একটা জায়গা রয়েছে পাকিস্তানের, তালবন্দি, যেটা এখন হচ্ছে লাহোরে পরে হচ্ছে তোমার তালবন্দিতে। বর্তমানে ভারত ভাগ হওয়ার পরে এটা পাকিস্তানের অন্তর্গত হয়েছে। ঠিক আছে, তালবন্দি মনে রাখবে। তার হচ্ছে ডেট মানে ইয়ারটা মনে রাখবে, জন্ম ইয়েটা, তারিখটা, সালটা। গুরুজি নানকজি, তিনি হচ্ছে লঙ্গরখানা প্রতিষ্ঠান করেছিলেন। তারপরে হচ্ছে গুরু গ্রন্থ সাহেব, সেটা প্রতিষ্ঠা মানে সেটা তৈরি করেছিলেন তিনি। ঠিক আছে, এবং হচ্ছে এই যে তোমার দশম গুরু, গুরু গোবিন্দ সিং, তিনি পাটনা শহরে জন্মগ্রহণ করেন। পাটনা মনে রাখবে, পাটনা শহরে জন্মগ্রহণ করেছিলেন দশম গুরু, পাটনা শহরে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, খালসা। এবার হচ্ছে এই যে তেগ বাহাদুর, এখান থেকে একটা প্রশ্ন খুব দেয়, এনাকে হচ্ছে
এনাকে হচ্ছে খুবই আর কি কি বলবো শিরচ্ছেদ করেছিল, কে করেছিল? ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব একে তেগ বাহাদুরকে হত্যা করেছিল, ইম্পর্টেন্ট। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, WH এইভাবে লিখবে, কমেন্টে কমেন্ট করবে কোয়েশ্চেন নাম্বার 2 দিয়ে, যে আহ, জাহাঙ্গীর কাকে হত্যা করেছিল, কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিল, এটা কমেন্ট বক্সে বলবে তোমরা। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, বলছে কোন নদীটি জাতীয় জলপথ 10 মানে ন্যাশনাল ওয়াটারওয়েজ 10 বা 10 নামে পরিচিত? দেখো, ন্যাশনাল ওয়াটারওয়ে, ন্যাশনাল হাইওয়ে যেমন হয়, ন্যাশনাল ওয়াটারওয়েজও হয়। ওয়াটারওয়েজ মানে ন্যাশনাল ওয়াটারওয়ে মানে নদী পথে বাণিজ্য করা, মানে ইনল্যান্ড, মানে ভারতের মধ্যে আভ্যন্তরীণ বাণিজ্য নদীপথে হয়, সেই জন্য হচ্ছে এই ওয়াটারওয়েজগুলো গুরুত্বপূর্ণ। 1 2 3 4 করে এভাবে করে মার্কিং করা রয়েছে। তো 10 নম্বরটা জিজ্ঞাসা করছে, 10 নম্বরটা মহারাষ্ট্রের অম্বা নদীতে রয়েছে। অম্বা নদী কোথায় রয়েছে? MH লিখলাম, বুঝে যাও এটা হচ্ছে মহারাষ্ট্রের কথা বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, ব্রহ্মপুত্র নদীতে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 রয়েছে। ন্যাশনাল ওয়াটারওয়ে 2 বহুবার পড়েছি, এখানে বাতিঘর তৈরি করেছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি আমি, সকাল 9টা 15 সেকেন্ড চ্যানেলে আমাদের হয়, ঠিক আছে? তো ব্রহ্মপুত্র নদীতে বাতিঘর তৈরি করেছে, এই তোমার হচ্ছে ইনল্যান্ড যে সমস্ত ট্রেডগুলো হয় সেই ট্রেডগুলোকে করবার জন্য, ঠিক আছে? আরেকটা জিনিস তাহলে গেল হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 জানবো না? ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এটা কোথায় রয়েছে? এটা রয়েছে গঙ্গা নদীতে রয়েছে। এটা কোথায় রয়েছে? ন্যাশনাল ওয়াটারওয়ে গঙ্গা নদীতে রয়েছে, গঙ্গা নদীতে রয়েছে। আর এটা শুরু হয় হচ্ছে তোমার কোথা থেকে শুরু হয়? এটা শুরু হয় হলদিয়া থেকে। হলদিয়া টু এলাহাবাদ, যেটাকে প্রয়াগরাজ বলা হয় বর্তমানে, প্রয়াগ প্রয়াগরাজ পর্যন্ত যায়। এটাই হচ্ছে লংগেস্ট, দীর্ঘতম, লংগেস্ট লংগেস্ট হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটাই হচ্ছে দীর্ঘতম। এবার এখান থেকে এটাও মনে রাখা তো, ব্রহ্মপুত্র নদীর ওপরে সাদিয়া বলে একটা জায়গা রয়েছে আসামের, আপার আসামে। সাদিয়া টু তোমার হচ্ছে সাদিয়া থেকে হচ্ছে তোমার ধুবড়ি পর্যন্ত যায়, ধুবড়ি পর্যন্ত যায় হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2। মনে রাখবে, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আর কোশ্চেনটা দেখো, এনটিপিসি ইউজি আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন, কত বছর? 2025 সালে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 ভালো বলছে, লেভেলের একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। বলছে ধ্রুব সেন উত্তরসূরিকে। ভাই ধ্রুব সেনকে সেটা জানবো, তারপরে তার উত্তরসূরি জানবো? তো ধ্রুব সেন হচ্ছে ধারাপুত্তা, তাকে হচ্ছে তার উত্তরসূরি ছিলেন হচ্ছে তোমার ধ্রুব সেন, ঠিক আছে? ধারাপুত্তা। এরা হচ্ছে তোমার গুজরাটের, প্রাচীন ভারতে গুজরাটের গুজরাটের কোথায় না, বলভি বলে একটা জায়গা রয়েছে, বলভি। এই বলভিতে তারা হচ্ছে রুল করতেন। তাদের যে রাজবংশটার নাম, নাম শুনেছো নিশ্চয়ই, যারা পরিশ্রম করো, পড়াশুনো করো, মৌখরী নাম শুনেছো? একদম শুনেছো, মৌখরী। মৌখরী রাজবংশের রাজা হচ্ছে ধ্রুব সেন, ধারাপুত্রা, এরাও, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখবো, এমএসএমই ডে কবে পালন করা হয়? এমএসএমই ডে না জানি ভাই, কতবার পড়িয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি, স্ট্যাটিক জিকেতে পড়িয়েছি। এমএসএমই ডে পালন করা হয় জুন মাসের 27শে জুন। 27শে জুন পালিত হয় এমএসএমই ডে, ঠিক আছে? আচ্ছা, 30শে জুন দুটো জিনিস পালন করা হয়, একটা হচ্ছে শহীদ দিবস, শহীদ দিবস হিসাবে পালন করা হয়, তার কারণ এই দিনই হচ্ছে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, অ্যাসাসিনেট করা হয়েছিল, মার্টিরডম ডে। আর একটা হচ্ছে এই দিনই হচ্ছে তোমার কুষ্ঠ ডে পালন করা হয়, কুষ্ঠ দিবস হিসাবে পালন করা হয়। একটা ট্রিক্স বলছি, খুব ভালো করে মনে রাখবে, দেখো গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তো যে গান্ধীজিকে হত্যা করেছে তার হাতে কুষ্ঠ হয়ে গেছে, জাস্ট এইভাবে করে মনে রাখতে পারো, 30 তারিখ, 30শে জানুয়ারি 1948 সালে তাকে হত্যা করা হয়েছিল, 1948-এ, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, বলছে যে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা না দিবস, এইটা স্পেলিং হবে, এক সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে? 0 2 Pro 6.0 অলরেডি চলছে, নাম্বারটা হচ্ছে দিচ্ছে একটু পরেই। তুমি এখানে যেই সাবজেক্ট স্পেসিফিক তুমি তো ব্যাচ নিতেই পারো, যদি কারো রিজনিং দরকার পড়ে শুধু রিজনিং নাও, শুধু জিকে নিতে পারো, শুধু ইংলিশ নিতে পারো, শুধু ম্যাথ নিতে পারো, শুধু জেনারেল সায়েন্স নিতে পারো প্রসেন স্যারের। কিন্তু আমি বলবো কম্বো ব্যাচটা নাও, কম্বোতে সবকটা থাকবে, সবটা সাবজেক্ট থাকবে এবং সবকটা এক্সামের জন্য থাকবে, তুমি এটা নিতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ। পুলিশ যদি ফাউন্ডেশন, তোমার যদি মনে হয় না আমার অত কিছু নিয়ে দরকার নেই, আমি শুধু পুলিশের জন্য প্রিপারেশন করবো, তাহলে পুলিশ ফাউন্ডেশন নাও। হয়ে গেছে ব্যাচের বয়স প্রায় 3 মাস কিন্তু, ঠিক আছে? ব্যাচ কিন্তু চলছে। হ্যাঁ, তুমি প্রায় 2 বছর থেকে তুমি পুরো লাইভ করতে পারবে পিডিএফ এর সাহায্যে, এবং হচ্ছে লাইভ ক্লাস স্যার ম্যাডামদের সাথে ইন্টারাকশন করতে পারবে। প্রাইভেট ডাউট সলভিং নাম্বারটা হচ্ছে এটা, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নিও এই নাম্বারে ফোন করে, ঠিক আছে? বেশ, পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেনটা দেখা মাত্রই অপশন যেই দেখবে তোমাদের ভুল হবে 100%, 200% ভুল হবে। কি বলছে? বলছে মাস্কি শিলালিপি, যেটা অশোকের সাথে সম্পর্কিত, এটা আবিষ্কার করেছিল কে? আবিষ্কার করেছিল সি বিডন। দেখবে উত্তর হয়ে যাবে, জেমস প্রিন্সআপ করলে হবে
ভুল, আনসার ইজ অপশন নাম্বার সি, জেম তোমার সি বিডন, তিনি আবিষ্কার করেছিলেন মাস্কি শিলালিপি। মাস্কি শিলালিপি, মাস্কি একটা জায়গা, মাস্কি হচ্ছে একটা জায়গা, এই জায়গাটা অবস্থান করছে কোথায় বলো তো? এই জায়গাটা অবস্থান করছে হচ্ছে মাস্কি কর্ণাটকে, ইয়েস কর্ণাটক, কর্ণাটকে অবস্থান করছে এই মাস্কি, যেটা হচ্ছে কর্ণাটকের রায়চুর বলে একটা জায়গা রয়েছে, রায়চুর, এই রায়চুর দোয়াবের মধ্যে অন্তর্গত মাস্কি সি বিডন আবিষ্কার করেছেন। আর এই মাস্কি শিলালিপিতেই অশোকের নাম অশোক যে, এই কথাটা উল্লেখিত রয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার জেমস প্রিন্সেপ কি? জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ 1800, ওই 1837 সাল নাগাদ আর কি তিনি পাঠোদ্ধার করেছিলেন, জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেছিলেন। অশোকের শিলালিপি দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার রক এডিক্ট, মানে হচ্ছে পাথরের মধ্যে খোদাই করে তিনি লিপি তৈরি করতেন, সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার পলিশড পিলার, পিলার, এই পিলারগুলো হচ্ছে পলিশড, ঠিক আছে, দেখবে ভালো করে বুঝতে পারবে। তো দুই ধরনের হয়, একটা বলে পিলার এডিক্ট, একটা বলা হচ্ছে রক এডিক্ট। তো এটা হচ্ছে রক এডিক্টের মধ্যে পড়ে। রক মানে হচ্ছে প্লেন তোমার পাথরের মধ্যে যেগুলো লিখবে নাম টামগুলো সেগুলো, ঠিক আছে। চলো পরবর্তীতে চলে যাব, পরবর্তী প্রশ্ন বলছে 7 নম্বর কোয়েশ্চেন, 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কি আসছে মনে? কি আসছে মনে? নবরত্ন। নবরত্ন তার সবাই রাজসভাতেই ছিল, কালিদা তার রাজসভাতেই ছিল, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক ক্ষত্রপ রাজাদের পরাস্ত করেছিলেন। তো কোন রাজাকে পরাস্ত করেছিলেন, এইটা হচ্ছে প্রশ্ন। আন্ডার গ্র্যাজুয়েট না গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন 2025 সালের। তো তিনি পরাস্ত করেছিলেন অপশন নাম্বার সি, রুদ্রসিংহ তৃতীয় বা তৃতীয় রুদ্রসিংহকে, মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ। এবার একটা গল্প বলছি, খুব ভালো করে শুনবে, ঠিক আছে। শক রাজা, এই শক রাজা এরা হচ্ছে রুল করতো গুজরাট অঞ্চলে, গুজরাট, বর্তমানে যে গুজরাট সেই অঞ্চলে তারা রুল করতো, তার মানে হচ্ছে পশ্চিম ভারতে তারা রাজত্ব করতো। এরা শকরা, শকরা নিজেদেরকে যেমন হচ্ছে অন্যান্যরা রাজা মহারাজা রাজাদিরাজ এগুলো উপাধি নিতেন, তারা রাজাদের রাজাদের নামের আগে ক্ষত্রপ ব্যবহার করতেন। পরীক্ষায় এটাও কোশ্চেন জিজ্ঞাসা করবে কোন রাজারা রাজাদের উপাধি হিসেবে ক্ষত্রপ ব্যবহার করতেন, তো ক্ষত্রপ হচ্ছে শকরা বলতো, ঠিক আছে। তো এমন একজন শক রাজা ছিলেন হচ্ছে রুদ্রসিংহ, তৃতীয় রুদ্রসিংহ। যখন তিনি সিংহাসনে ছিলেন তখন হচ্ছে সমুদ্রগুপ্তের পরবর্তীতে গুপ্ত বংশে ছিলেন হচ্ছে রামগুপ্ত, অনেকেই জানো না, রামগুপ্ত, রামগুপ্ত তিনি ছিলেন হচ্ছে তোমার গুপ্ত সিংহাসনে বসেছিলেন। রামগুপ্তের স্ত্রীর নাম হচ্ছে, রামগুপ্তের স্ত্রীর নাম হচ্ছে ধ্রুব দেবী, কি নাম বললাম? ধ্রুব দেবী। ধ্রুব দেবী হচ্ছে রামগুপ্তের স্ত্রী ছিলেন। তো এইবার কি হয়েছে, যখন এই রুদ্রসিংহ তৃতীয় রামগুপ্তকে আক্রমণ করে রামগুপ্তকে পরাস্ত করেন, তখন রামগুপ্তের যে স্ত্রী ছিল হচ্ছে ধ্রুব দেবী, তাকে হচ্ছে ইনভাইট করে, বলছে যে তার স্ত্রীকে দিয়ে যেতে হচ্ছে তার কাছে, ঠিক আছে, এই তৃতীয় রুদ্রসিংহের কাছে। তো এই কথাটা শোনা মাত্র এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাগে ক্ষোভে ফেটে পড়েন, ঠিক আছে, এবং রামগুপ্ত রাজি হয়ে গেছিলেন, ঠিক আছে। তো তখন তিনি প্রতিবাদ স্বরূপ তিনি কি করেছেন, তার দাদা ছিল রামগুপ্ত, রামগুপ্তের এই যে সিদ্ধান্ত এটাকে হচ্ছে রিজেক্ট করেন এবং অতর্কিতে তৃতীয় রুদ্রসিংহের রাজপ্রাসাদ আক্রমণ করেন এবং তাকে পরাস্ত করেন, তাকে হত্যা করেন। এর সাথে সাথে শক রাজত্ব পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় ভারতবর্ষে, ঠিক আছে। এবং ধ্রুব দেবীকে বিবাহ করেন, রামগুপ্তের পত্নী ধ্রুব দেবীকে তিনি বিবাহ করেন, ঠিক আছে। আচ্ছা, তো ধ্রুব দেবী এবং হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিবাহ হয় এবং হচ্ছে তাদের দুজনের একজন কন্যা পুত্র হয়েছিল। পুত্রের নাম কি? পুত্রের নাম কি? পুত্রের নাম হচ্ছে কুমারগুপ্ত, ঠিক আছে। নাম শুনেছো নিশ্চয়ই, কুমারগুপ্ত, যিনি হচ্ছেন পরবর্তী রাজা, হচ্ছেন গুপ্ত বংশের কুমারগুপ্ত। তাহলে কুমারগুপ্ত হচ্ছে ধ্রুব দেবী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন কুমারগুপ্ত, ঠিক আছে। এবং এই তো ধ্রুব দেবী গেলেন, এবং আরো একজন কি বিবাহ করেছিলেন, তার দ্বিতীয় স্ত্রী ছিল হচ্ছে কুবের নাগা, কি বললাম? কুবের নাগা, কুবের নাগা তাকে বিবাহ করেছিলেন। কুবের নাগা হচ্ছে নাগ বংশীয় রাজা ছিলেন, তো দ্বিতীয় স্ত্রী ছিল হচ্ছে তাদের কুবের নাগা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, রুদ্রদামেন হচ্ছে জুনাগড় শিলালিপি খুব বিখ্যাত, তিনিও হচ্ছেন তোমার হচ্ছে ক্ষত্রপ রাজা ছিলেন, শক রাজা ছিলেন। রুদ্র দামন জুনাগড় শিলালিপি। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, পরবর্তী প্রশ্ন 8 নম্বর বলছে যে হিমাচল প্রদেশের একটা নদী রয়েছে চেনাব নদী। চেনাব নদী দুটো নদী সংমিশ্রণে তৈরি হয়েছে, কি কি? একটা হচ্ছে ভাগা আর একটা হচ্ছে চন্দ্র। তো বলছি চন্দ্র এবং ভাগা কোথায় মিলিত হয়েছে, ভালো করে যদি পড়ে থাকো তাহলে দেখবে তোমার তন্ডি বলে একটা জায়গা রয়েছে, তন্ডি বা তন্ডি, সেখানে হচ্ছে চন্দ্র নদী ভাগা নদী একসাথে মিলিত হয়েছে, তারপরে চেনাব বা চন্দ্রভাগা নদী সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এইবার দেখো ভেরিনাগ থেকে সৃষ্টি হয়েছে ঝিলাম, ঝিলাম নদীর সৃষ্টি হয়েছে ভেরিনাগ থেকে। আর ঝিলামই হচ্ছে জম্মু কাশ্মীরের যে শ্রীনগর, জম্মু কাশ্মীরের যে হচ্ছে তোমার ভ্যালি, কাশ্মীর ভ্যালি, যেটা কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকার মানে সব থেকে প্রধান নদী হচ্ছে ঝিলাম নদী, যেটা ভেরিনাগ ঝর্ণা থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, এটা ঠিক আছে, স্প্রিং মানে বসন্ত নিয়ে নিয়েছে, তো স্প্রিং মানে ঝর্ণা, ওকে। রোহটাং পাস থেকে হচ্ছে সৃষ্টি হয়েছে দুটো নদী, এক তো হচ্ছে বেয়াস, বেয়াসকুণ্ড থেকে,
ব্যাস কুণ্ড থেকে ব্যাস নদী, আর একটা হচ্ছে তোমার রাভি নদী বা ইরাবতী নদী, যেটাই বলো না কেন, রাভি নদী, দুটো নদীর রোটাং পাস বা রোতাং পাস থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এইবার সিন্ধু নদীর পাঁচটা উপনদী, পাঁচটা উপনদীর মধ্যে সব থেকে দীর্ঘতম নদীটাই হচ্ছে তোমার চেনাব নদীর চন্দ্রভাগা নদী। তো চন্দ্রভাগা নদী হচ্ছে সিন্ধু নদীর পাঁচটার মধ্যে দীর্ঘতম, জিজ্ঞাসা করবে দীর্ঘতম, পাকিস্তানে চলে গেছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে এই পাঁচটা উপনদীর মধ্যে একটা উপনদীর হচ্ছে শতদ্রু নদী, এটাকে সুতলেজ বলা হয়। সুতলেজ হচ্ছে একটা পূর্ববর্তী নদী, পূর্ববর্তী নদী। সুতলেজ হচ্ছে তোমার পূর্ববর্তী নদী, যেটা হচ্ছে শিবকিলা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। শিবকিলা, শিবকিলা মাউন্টেন পাস দিয়ে হচ্ছে হিমাচল প্রদেশে বা ভারতবর্ষে প্রবেশ করেছে হচ্ছে এই পূর্ববর্তী নদীটি। নাম হচ্ছে কি, নাম হচ্ছে শতদ্রু নদী। কেন পূর্ববর্তী? তার কারণ হিমালয় সৃষ্টির আগে যে সমস্ত নদীগুলো হিমালয় সৃষ্টির আগে সৃষ্টি হয়েছিল সেগুলোকে বলা হয় হচ্ছে পূর্ববর্তী নদী। যেমন সিন্ধু নদী পূর্ববর্তী নদী, চন্দ্রভাগা নদী পূর্ববর্তী নদী, এবং ব্রহ্মপুত্র নদী এটাও হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। আর এই তিনটে নদীকেই পূর্ববর্তী নদী বলা হয়। তিনটে নদীরই অরিজিন হচ্ছে তিব্বত, তার মানে শতদ্রু নদী হচ্ছে তিব্বত থেকে এসছে। আর তিব্বতের সেই জায়গাটার নাম হচ্ছে রাকাস্তল বা রাক্ষস লেক, রাকাশ স্তাল, ঠিক আছে, রাকাস্তল। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে শিলংয়ের বরা পানি হ্রদটা অন্য কি নামে পরিচিত? আমি গেছিলাম এই হ্রদের কাছে, খুব বড়, বিশাল বড় একটা হ্রদ, দারুণ দেখতে লাগে। এই দেখো, এটা হচ্ছে শিলং। শিলংয়ের পূর্ব দিকে যদি যাও, ইস্টার্ন পার্টে, সেখানে হচ্ছে শিলং অবস্থিত, মানে মেঘালয়, এটা মেঘালয় রাজ্য। মেঘালয়ের পূর্ব দিকে যাও, তার রাজধানী হচ্ছে শিলং পাবে। তো শিলং যাওয়ার আগেই, গুয়াহাটি থেকে যদি শিলং যাও, শিলং যাওয়ার আগে একটা লেক পাবে, এই লেকটার নাম হচ্ছে উমিয়াম লেক। লেকটার নাম কি? উমিয়াম লেক। যারা গেছো বা যাবে তারা অবশ্যই এই লেকটার সামনে একটু দাঁড়াবে। অপরূপ সুন্দর বিশাল বড় লেক। উমিয়াম লেকেরই অপর নাম হচ্ছে বরাপানি লেক, ঠিক আছে। আচ্ছা, জয় সামান্দ লেক, এটা হচ্ছে ম্যান মেড লেক বা আর্টিফিশিয়াল লেক। জিজ্ঞাসা করবে, নোট ডাউন করে রাখো, এটা হচ্ছে রাজস্থানের উদয়পুরে রয়েছে। রাজস্থানের উদয়পুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে অবস্থান করছে হচ্ছে এই জয় সামান্দ লেক। তারপর হচ্ছে শিলোই লেক। এই শিলয় লেক যেটা, এটা হচ্ছে নাগাল্যান্ডে অবস্থান করছে, নাগাল্যান্ড, ঠিক আছে, নাগাল্যান্ড অবস্থান করছে। ইম্পর্টেন্ট জিনিস, গত বছরের প্রশ্ন এটা। আর হাফলং লেক, এটা আসামে অবস্থান করছে, আসাম, আসামে হচ্ছে হাফলং লেক। পরবর্তী প্রশ্ন দেখব, বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বলা রয়েছে? তো ভাষাগত সংখ্যালঘু অপশন নাম্বার সি তে রয়েছে আর্টিকেল নাম্বার 30। আর্টিকেল নাম্বার 30, 32 নম্বর আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে হচ্ছে হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা বলেছে বি আর আম্বেদকর। 32 নম্বর, যেটাকে হচ্ছে তোমার কনস্টিটিউশনাল রেমেডিস বলা হয়, কনস্টিটিউশনাল রেমেডিস। এবং পাঁচটা যে রিটস রয়েছে না, পাঁচটা রিটের কথাও হচ্ছে তোমার 32 নম্বর আর্টিকেলেই বলা রয়েছে, ঠিক আছে, 32 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে শক রাজাকে পরাজিত করার পর, শক রাজাকে পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেছিলেন? জাস্ট কিছুক্ষণ আগে বললাম না, দুজন। অপশনের মধ্যে তুমি ধ্রুবদেবীকে দেখবে না, কিন্তু ধ্রুবদেবী অপশনে নেই। যদি ধ্রুবদেবী থাকতো তাহলে অপশনে ওখানে টিক করতাম। তো কুবের নাগার নাম বলেছে আমি, কুবের নাগা তাকে বিবাহ করেছিল, অপশন অনুযায়ী এটাই রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো কনসেপ্ট ক্লিয়ার করলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভাই সিম্পল কোয়েশ্চেন, কেন্দ্রীয় আলু গবেষণা সিমলাতে রয়েছে, সিমলার আলু। তো কেন্দ্রীয় আলু গবেষণা সিমলাতে রয়েছে। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে তোমার সিমলা, ঠিক আছে। আচ্ছা, দিল্লিতে কি রয়েছে? দিল্লিতে রোড রিসার্চ সেন্টার রয়েছে, ড্রাগ রিসার্চ সেন্টার হচ্ছে তোমার লখনৌতে রয়েছে, খেয়াল রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন বলছে, কোন বছরের টেলিকম নীতির অধীনে ভারতীয় টেলিকম সেক্টর এখনো পর্যন্ত হচ্ছে তোমার উদারীকরণ করা হয়েছিল? স্টার মার্ক কোয়েশ্চেন, খুব লেভেলের একটা ভালো প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলোই কঠিন বলে মনে হবে পরীক্ষার হলে গিয়ে, ওই জন্য বলছি গ্র্যাজুয়েট 2025-এ যদি আসতে পারে, 2026-ও আসতে পারে। সালটা মনে রাখবে 1994 সাল। তো 1994 সালে এই নীতি একটা অ্যাক্ট আসে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে টেলিকম পলিসি অ্যাক্ট 1994। এতে 1994 সালে টেলিকম সেক্টর রয়েছে, যে টেলিকম সেক্টরকে উদারীকরণ করা হয়, মানে হচ্ছে তোমার সরকারের হাত থেকে বেসরকারীকরণ করা হয়, যাতে বেসরকারি যে সমস্ত টেলিকম কোম্পানি রয়েছে তারাও এই সেক্টরে ইনভেস্ট করতে পারে। এই জন্যই আমরা এয়ারটেল, ভোডাফোন, তারপরে হচ্ছে তোমার জিও, এদেরকে দেখতে পাই। নালে ওই একটা বিএসএনএল ওপরে কিন্তু টিকে থাকতে হতো আমাদেরকে, লাইন পেলে পেতাম, না পেলে না পেতাম, নেটওয়ার্ক পেলে পেতাম, না পেলে না পেতাম, ঠিক আছে। তাই প্রাইভেট কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হয়েছে, উদারীকরণ করা হয়েছে, এই একটা মনে রাখবেন, 1994, ঠিক আছে। পরবর্তী ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন, বিমস্টেক এর সদস্য নয় কে?
বিমস্টেকের সদস্য 9 কে। আগে ভাই বিমস্টেকের একটা ম্যাপ দেখি সুন্দর করে। এইটা দেখো বিমস্টেকের ম্যাপ, ভালো করে দেখবে হ্যাঁ, সুন্দর এই ম্যাপটা। ভারতকে দেখতে পাচ্ছ? ভারত 1 2 3 4 করে 1 নম্বর ভারত হচ্ছে বিমস্টেকের মেম্বার। একদিন দাঁড়া দাঁড়া, বিমস্টেক না, বিমস্টেকের আগে পুরো নামটা দেখে নি, তাহলে ভালো করে বুঝতে পারবো। বিমস্টেকের পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি, মানে অনেক, মাল্টি সেক্টরাল মানে বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন। আবার বলছি, বিমস্টেক মানে হচ্ছে বে অফ বেঙ্গলের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে আমরা মাল্টি সেক্টর বলে বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রের মধ্যে একটা পড়ছে বিমস্টেক। বিমস্টেক বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল, সেক্টরাল হচ্ছে সেক্টরাল, এস ফর সেক্টরাল, টেকনিক্যাল ইকোনমিক এবং কোঅপারেশন করব। তো বে অফ বেঙ্গলের কথা বলছে, সুতরাং হচ্ছে বঙ্গোপসাগরের আশেপাশে যেই দেশগুলো রয়েছে তারাই হচ্ছে এর মেম্বার হবে। তারাই বলতে এক হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে, 2 হচ্ছে বাংলাদেশ, 3 হচ্ছে মায়ানমার, 4 নম্বর হচ্ছে থাইল্যান্ড, 5 নম্বর হচ্ছে তোমার শ্রীলঙ্কা। 5টা মনে থেকে গেল, দেখো 5টাই হচ্ছে বে অফ বেঙ্গলের পাশে আশেপাশে রয়েছে। তাহলে ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা, এই 5টা। আরো 2টো মনে রাখবে, এক হচ্ছে নেপাল মানে 6 নম্বর, এবং 7 নম্বর হচ্ছে ভুটান। এবার তুমি বলবে নেপাল ভুটান এরা তো ল্যান্ডলক কান্ট্রি, এদের তো ডাইরেক্ট অ্যাক্সেস নেই বে অফ বেঙ্গলের সাথে। ভাই ডাইরেক্ট অ্যাক্সেস নেই, কিন্তু তার মানে তো এই নয় বে অফ বেঙ্গলের মাধ্যমেই তো তাকে রপ্তানি করতে হবে কলকাতা বন্দরের মাধ্যমে। ভুটানকেও যদি কিছু রপ্তানি করতে লাগে, আমদানি করতে লাগে, কলকাতা বন্দরের মাধ্যমেই হচ্ছে বে অফ বেঙ্গল থেকে আসতে হবে। আবার হচ্ছে যদি কিছু কেনে কিছু বিক্রি করে বে অফ বেঙ্গলের মাধ্যমেই যেতে হবে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে। এবং ভারতের সাথে দুজনেরই খুব ভালো সম্পর্ক, সুতরাং ভারতবর্ষ চাইবেই যে এই দুটো জিনিস, এই দুটো দেশও হচ্ছে বিমস্টেকের আন্ডারে চলে আসো। তো এই 7খানা দেশ হচ্ছে বিমস্টেকের পার্ট হচ্ছে 7খানা, ঠিক আছে। 7টা কোনটা কোনটা? 7টা হচ্ছে দেখলাম, ভারত রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, তাহলে নেই কে? মালদ্বীপ নেই, কারণ মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে পড়ে, বঙ্গোপসাগরের মধ্যে পড়ে না, ঠিক আছে। আর এই বে অফ বেঙ্গল তৈরি হচ্ছিল 1997 তৈরি হচ্ছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নিচের কোনটি ডিআরডিও দ্বারা একটি, ডিআরডিও আমরা জানি যে ডিআরডিও হচ্ছে তোমার একটা রিসার্চ উইং যারা হচ্ছে তোমার ডিফেন্স রিলেটেড রিসার্চ করে থাকে। তো ডিফেন্স রিলেটেড রিসার্চ করে থাকে এই ডিআরডিও দিল্লিতে অবস্থান করেছে। তারা হচ্ছে একটা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম চালিয়েছিল বা তৈরি করেছিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিনাকা রকেট মিসাইল সিস্টেম। পিনাকা, দেখবে একটা হচ্ছে তোমার পিনাকা হচ্ছে একটা তোমার ট্রাকের মধ্যে অনেকগুলো 12টা 13টা এরকম করে হচ্ছে তোমার রকেট রাখা হয়। আর যখন হচ্ছে রকেটগুলোকে ছাড়া হয় 12টা একসাথে যাবে, 6টা একসাথে যাবে, একটা একটা করে যাবে না। যখন অনেকগুলো রকেট একসাথে লঞ্চ করা হয় তো যার উপরে ফেলা হবে সে ভুইয়েই করে যাবে, র্যাডারই হচ্ছে মিস করে যাবে, ধরতেই পারবে না, ডিটেক্টই করতে পারবে না। মনে করো 11টাকে ডিটেক্ট করে দিল, হাওয়াতে নষ্ট করে দেয়, একটাকে ডিটেক্ট করতে পারবে, একটা গিয়েই পড়বে, আর একটাই হচ্ছে তোমার পুরোপুরি ইয়ে করে দেবে, বিস্ফোরণ করে দেবে। সুতরাং হচ্ছে মাল্টি ব্যারেল রকেট, মাল্টি মানে অনেক, ব্যারেল মানে অনেকগুলো রকেট একসাথে লঞ্চ করা হয়, সেটারই নাম হচ্ছে তোমার পিনাকা মিসাইল সিস্টেম ভারতবর্ষে রয়েছে, যেটা হচ্ছে তোমার ডিআরডিও তৈরি করেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন আইনটি ভারতের মানি লন্ডারিং প্রতিরোধের জন্য লক্ষ্য রাখে? মানি লন্ডারিং মানে হচ্ছে টাকা পয়সা নিয়ে যে হচ্ছে তোমার ছিনিমিনি, মানে হচ্ছে তোমার ঘুষ নেওয়া, মানি লন্ডারিং করা, ঘুষ টুস নেওয়া, মানে ইল্লিগাল মানি রাখা, ঠিক আছে। ইল্লিগাল মানি বা ইল্লিগাল টাকা ধরার জন্য একটা আইন রয়েছে, সেই আইনটা তৈরি হয়েছিল। এটা কে তৈরি করে, মানে আইনটার নাম কি? আইনটার নাম হচ্ছে অপশন নাম্বার বি, পিএমএলএ। এই আইনটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এই আইনটা কেন তৈরি হয়েছিল? 2002 সালে তৈরি হয়েছিল, এটা 2002 সালে তৈরি হয়েছিল, আর কার্যকরী হয়েছিল 2005 সালে। 2005 সালে এটা কার্যকরী হয়েছিল, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, পিএমএলএ, ঠিক আছে। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি একটা অ্যাক্ট আছে, এফএটিএ, মানে হচ্ছে তোমার এফটি এফএটিএ, কি নাম বললাম? এফএটিএ। এফএটিএ এর মধ্যে লিস্ট থাকে, গ্রে লিস্ট থাকে, একটা একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট থাকে। মানে এরা হচ্ছে সারা বিশ্ব জুড়ে হচ্ছে দেখে কোন দেশ ইল্লিগাল মানি লন্ডারিং করছে, ঠিক আছে, বা তোমার হচ্ছে ইল্লিগাল মানি মানি তারা রেখে দিয়েছে, বা হচ্ছে মনে করো জঙ্গি সংগঠনকে তারা হচ্ছে সাহায্য দিচ্ছে, আর্থিক সাহায্য দিচ্ছে। তো এগুলো ধরার কাজ হচ্ছে এফএটিএ এর, ঠিক আছে। এফএটিএ লিস্ট রয়েছে, লিস্ট কি প্রথমে হচ্ছে ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং এর জন্য যেই দেশটা এরকম কাজ করছে তাকে ধরে তোমার হচ্ছে গ্রে লিস্টে দিয়ে দেবে, ধূসর তালিকাভুক্ত করে দেবে। ধূসর
তালিকাভুক্ত করে দাও মানে ওয়ার্নিং দিচ্ছি সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু ব্ল্যাক লিস্টে দিয়ে দেবো। তো যেই দেশ এই ওয়ার্নিং শুনবে না তখনও পর্যন্ত জঙ্গিদের সাহায্য করে যাবে বা এরকম মানি লন্ডারিং কাজ করে যাবে, ইলিগাল মানি অ্যাক্টিভিটিস এই সমস্ত করবে, তাদেরকে নিয়ে ব্ল্যাক লিস্টে দিয়ে দেবে। ব্ল্যাক লিস্টে দেওয়া মানে হচ্ছে সেই দেশের সাথে কেউ আর বাণিজ্য করবে না, ইন্টারন্যাশনাল ট্রেড আটকে দেওয়া, লোন পাবে না, এই সমস্ত কিছু আটকে দেবে। তো এটা কে করে? এফএটিএ করে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি করে, ঠিক আছে, আন্তর্জাতিক স্তরে। আর এমনই অ্যাক্ট হচ্ছে এই এফএটিএ কে সাহায্য করার জন্য ভারতবর্ষ সরকার পিএমএলএ অ্যাক্ট জারি করেছিল 2002-তে, যেটা কার্যকরী 2005 সালে। এইটা হচ্ছে তোমার আমাদের দেশের মধ্যে করে থাকে, ঠিক আছে, দেশের মধ্যে। ওকে, হলো, বেশ ভালো কথা। আচ্ছা, আরেকটা আছে, এই একটা দেখে নাও, এটা হচ্ছে তোমার ফেমা অ্যাক্ট, FEMA। ফেমা অ্যাক্ট মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা চালু হয়েছিল 1999 সালে। এর কাজ হচ্ছে ফরেন থেকে যে সমস্ত বিদেশ থেকে আমাদের বিনিয়োগ আসছে ভারতবর্ষে, সেইটা হচ্ছে এই অ্যাক্টের আন্ডারে কাজ করে। তাহলে কোনো বিদেশি কোম্পানি যদি ভারতে ইনভেস্ট করতে যায় বা কোম্পানি খুলতে চায়, তাহলে হচ্ছে এই ফেমা অ্যাক্টের আন্ডারে চলে আসবে 1999-এ যেটা হয়েছিল, ঠিক আছে। আর সেবি তো তোমরা ভালো মতোই জানো, সেবি হচ্ছে কি কাজ করে? সেবি হচ্ছে তোমার হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে কাজ করে, যেটা তৈরি হচ্ছিল 1988-এ, এবং এটাই হচ্ছে 1992 সালে গিয়ে হচ্ছে তোমার কি তৈরি করে দেওয়া হয়? 1992 সালের স্ট্যাটিউটরি বডি হিসেবে তৈরি করে। তো কোন সাল লিখবে? তৈরি হয়েছিল 88-তে, কিন্তু এটাকে হচ্ছে বিধিবদ্ধ বানানো হয়েছে 1992 সালে, সেবি, ঠিক আছে, সেবি। ডব্লিউএইচ এর কোয়েশ্চেন দিলাম, এইচডব্লিউ দিলাম, এইচডব্লিউ তে বলবে সেবির সম্পূর্ণ নাম, ফুল নেম, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা করবে। কোয়েশ্চেন নাম্বার 16। পরবর্তী, হিমালয় অঞ্চলের গিরিখাত তৈরি করেছে নিম্নলিখিত কোন নদীটা? গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন, একেবারে পাতি জয়নগরের মোয়ার মতন প্রশ্ন। কি প্রশ্ন বলছে? হিমালয় অঞ্চলে গোদাবরী কি হিমালয়ে প্রবাহিত হয়? না। তাপ্তি কি প্রবাহিত হয়? একেবারেই নয়। ব্রহ্মপুত্র কি প্রবাহিত? একেবারে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র হচ্ছে হিমালয় ক্রস করেই অরুণাচল প্রদেশ হয়ে ভারতবর্ষে ঢোকে, তো এই হচ্ছে করবে। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। পেন্নার তো হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়াতে, হবে না এটা আনসার। পরবর্তী, উবুন্টু কি জিনিস ভাই? এই উবুন্টু হচ্ছে ওএস এর একটা অপারেটিং সিস্টেম। অপশন নাম্বার এ। অপারেটিং সিস্টেম মানে যেমন অ্যান্ড্রয়েড, আমাদের ফোন ব্যবহার করি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার হয়। তারপরে উইন্ডোজ ফোনে ব্যবহার হয়, তাহলে উইন্ডোজ, তারপরে লিনাক্স, ইউনিক্স, তারপরে হচ্ছে উবুন্টু, এগুলো সব কটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ওএস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখবো, লিটোরাল ফরেস্ট কোন ধরনের তোমার হচ্ছে তোমার কি বলে বাস্তু সংস্থান, মানে লিটোরাল জাতীয় এই সমস্ত গাছগুলো কোন, এই বনভূমি কোথায় দেখা যায়? এই বনভূমি সাধারণত তোমার যেখানে হচ্ছে জলাভূমি, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, সেইখানে বা সেই বাস্তুতন্ত্রের মধ্যে জন্মায় হচ্ছে লিটোরাল, যেমন হচ্ছে ম্যানগ্রোভ এরিয়া। তো ম্যানগ্রোভ বন কোথায় জন্মায়? স্যাঁতস্যাঁতে প্যাচপ্যাচে এলাকাতে, যেখানে হচ্ছে তোমার মাটি সবসময় ভিজা থাকে, জোয়ারের জলে হচ্ছে, জোয়ারের জল আসছে, লবণাক্ত মাটি, সেই সমস্ত জায়গাতে হয়। আর এই সমস্ত জলাভূমিতেই বা ওয়েটল্যান্ড এরিয়াতেই তোমার লিটোরাল ফরেস্ট দেখা যায়। তার মানে হচ্ছে একটা লিটোরাল ফরেস্টের এক্সাম্পল আমরা ম্যানগ্রোভ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, ডেজার্ট ইকোসিস্টেম খুব ভালো মতনই জানি, গ্রাসল্যান্ড যেখানে হচ্ছে তোমার বৃষ্টিপাতের পরিমাণ কম হবে সেখানে গ্রাসল্যান্ড হবে, যেমন তোমার হচ্ছে তোমার সাভানা গ্রাসল্যান্ড, একটা সাভানা গ্রাসল্যান্ডের এক্সাম্পল হচ্ছে, ঠিক আছে। তুন্দ্রা তো হচ্ছে তোমার একেবারে যে তুন্দ্রা অঞ্চল, যেখানে তোমার হচ্ছে শীতকালীন এলাকা, বৃষ্টিপাত কম হয়, ঠান্ডা এলাকা, সেখানে তুন্দ্রা তোমার হচ্ছে বনভূমি দেখা যায়। পরবর্তী প্রশ্ন বলছে, ইসরো কোন বছর মার্স অরবিটাল মিশন লঞ্চ করেছিল? মানে মম মিশন করেছিলেন, মার্স অরবিটাল মিশন মানে মঙ্গলযানের কথা বলছে। মঙ্গলযান করেছিল 2012 সালে। তারও আগে করেছিল হচ্ছে 2008 সালে চন্দ্রযান 1 করেছিল 2008 সালে। তারপরে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি বলবো কেন, মুখে দেখে নাও, এখানে স্ক্রিনশট নেবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি, আমি সরে যাচ্ছি, ভালো করে দেখো, তিনটে দিয়ে দিয়েছি, রেলের খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে কি কি পাচ্ছ তুমি স্ক্রিনশটে দেখতে পারবে, চন্দ্রযান 1 মম মিশন মানে মার্স মিশন, চন্দ্রযান 2, চন্দ্রযান 3, এই কটার হচ্ছে ডেট, প্রত্যেকটা ডেট সহ মনে রাখবে, যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন ডেট সহ মনে রাখবে। এবং সেই সময় ইসরো চেয়ারম্যান কে ছিলেন? এসেছে পরীক্ষাতে, এগুলো আসবে আবার, বারবার ভালো করে মনে রাখো। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার চেয়ারম্যান, কার সময় কোন মিশন করা হয়েছিল, রকেটের নাম, কোন রকেটে করে এই মিশনগুলো করা হয়েছিল, এবং উদ্দেশ্য কি ছিল, সেই উদ্দেশ্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। সুতরাং হচ্ছে স্ক্রিনশট নেবে, খাতায় নোট ডাউন করবে, বারবার রিভিশন করবে, পরীক্ষায় আসলে আমার নাম করবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21 বলছে,
সেরিকালচার এই শব্দটা কোন ক্ষেত্রের সাথে যায় ভাই? সেরিকালচার কি পাখির সাথে যায় না? ক্রস করে বাদ দিয়ে দাও। মাছের সাথে যায় না? মাছের সাথেও যায় না। সিল্কের সাথে যায়, মানে রেশম চাষ। রেশম চাষের সাথে হচ্ছে সেরিকালচার যায়। এবার সেরিকালচার আছে, পিসি কালচার আছে, তোমার হচ্ছে পোমাম কালচার আছে, ফ্লোরি কালচার আছে, কত কালচার আছে মনে রাখবো কি করে? বা কোথায় পাবো এগুলো? এই যে লিস্ট দিয়ে দিয়েছি, ঝপ করে একটা স্ক্রিনশট নেবে আর বাড়িতে সুন্দর করে মুখস্থ করবে, পরীক্ষায় কমন আসলে আমার নাম নেবে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে একবার পড়ে দেই, কি বলছে দেখো। বলছে পিসিকালচার মাছ চাষ, সেরিকালচার তোমার হচ্ছে রেশমের চাষ, এপিকালচার মৌমাছি পালন, আঙুরের চাষকে ভিটিকালচার বলা হয়, ফুল ফল শাকসবজি যেগুলোকে উদ্যান পালন বা হচ্ছে হর্টিকালচার বলা হয়, তারপরে শাকসবজির চাষকে ওলেরিকালচার বলা হচ্ছে। এই পাশে দেখো কি রয়েছে, বলছে তোমার কি বলছে, পোমো কালচার, সেটা হচ্ছে ফল চাষকে বলা হয়। তারপরে ফ্লোরিকালচার ফুলের চাষকে বলা হচ্ছে। তারপরে তোমার যে গাছ যত্ন করে লাগানো হচ্ছে ওটা সিলভি কালচার বলা হচ্ছে। ভার্মি কালচার বলা হচ্ছে তোমার কেঁচো প্রতিপালনকে ভার্মি কালচার, মানে হচ্ছে কৃষকদের জন্য। কেঁচো হচ্ছে মাটির উর্বরতা রক্ষা করে না, মাটিকে উর্বর বানায়, তো কেঁচো আলাদা করে কৃত্রিমভাবে চাষ করা হয় যাতে কৃষকদের হেল্প হয়, তো সেটাকে ভার্মি কালচার বলা হয়। এবং লাস্ট হচ্ছে আরবোরি কালচার, যেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গাছ ঝোপ ঝাড় এগুলো পালন করা হয়। স্ক্রিনশট নিয়েছো, খাতায় নোট ডাউন করবে, শুধু স্ক্রিনশট নিলে লাভ হবে না, নোট করতে হবে, পড়তে হবে, তলে গিয়ে লাভ হবে। কমন পেলে তখন দেখবে মন থেকে আলাদা একটা গুড 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 ফিলিং আসবে, ঠিক আছে? তখন মনে হবে হ্যাঁ ক্লাস করেছিলাম অনলাইনে, ইউটিউবে ফ্রিতে, স্যারের কাজ করেছিলাম, তোমার ইউ স্টাডিতে পড়াশোনা করেছিলাম, তার জন্য এই কোয়েশ্চেনটা কমন পেয়েছি। 1 নম্বরের যে কতটা গুরুত্বপূর্ণ না, সে যে পায় সেই জানে। চলো তারপরে পরবর্তী 22, ওড়িশার খোন্দ বিদ্রোহ হয়েছিল প্রাচীনকালে, মানে প্রাচীনকালে মানে ব্রিটিশরা যখন ছিল সেই সময়টা, ইতিহাসের প্রশ্ন এটা। এই খোন্দ প্রেক্ষাপটে ছিলেন একজন ইয়াং রাজা। কে ছিলেন এই ইয়াং রাজা? তার আসল নাম কি? মানে হয় না এক একজন বিদ্রোহের এক একজন হিরো হয়, নায়ক হয়, যেমন হচ্ছে মুন্ডা বিদ্রোহ, তারপরে সিধু কানু, তারপরে হচ্ছে তোমার তিতুমির, এরা হচ্ছে এক একজন হিরো, বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এমনই হচ্ছে ইয়াং রাজা ছিলেন যিনি হচ্ছে খোন্ড বিদ্রোহ করেছিলেন। পরীক্ষায় আসতে পারে খোন্ড বিদ্রোহ কোথায় হয়? ওড়িশাতে হয়, আর তার নাম হচ্ছে চক্র বিষয়ী। চক্র বিষয়ী মনে রাখবে, চক্র বিষয় উড়িষ্যাতে খোন্ড বিদ্রোহের সাথে সম্পর্কিত, ঠিক আছে? গ্র্যাজুয়েট লেভেল 2025 গত বছরের প্রশ্ন, কোশ্চেনের লেভেল দেখো, খুব ভালো কোশ্চেন ছিল একটা। বলছে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের ডেট্রয়েট কি বলছে, ডিটেইলড কোশ্চেন্স রয়েছে। বলছে হুইচ ইন্ডিয়ান সিটি অলসো কল্ড ডেট্রয়েট অফ ইন্ডিয়া হোস্ট দ্য মেজর অটোমোটিভ ম্যানুফ্যাকচারস? কে? তো উত্তর হবে কি, ডেট্রয়েট বলা হয় অপশন নাম্বার বি, চেন্নাই। চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট। কিন্তু কেন ভাই, কেন বলা হয়? কোশ্চেনের মধ্যেই আনসার দিয়েছে, কেন বলা হয়? বলা হয় হচ্ছে অটোমোবিল, মানে এখানে প্রচুর পরিমাণে কার ম্যানুফ্যাকচার করা হয়। সে বিএমডাব্লিউ কার, বড় বড় যে সমস্ত কারগুলো হয়, মাহিন্দ্রা, এগুলো হচ্ছে ফ্যাক্টরি কোথায় পাবে? চেন্নাইতে পাবে। তো চেন্নাইতে পাবে বলে ডেট্রয়েট। কিন্তু ডেট্রয়েট কেন বলা হয়? তার কারণ হচ্ছে ইউএস এর একটা জায়গা রয়েছে, ইউএস এর একটা জায়গা রয়েছে তোমার ডেট্রয়েট বলে। তো ইউএস এর ডেট্রয়েট এই শহরটা তো প্রচুর কার ম্যানুফ্যাকচার হয়, তো তার সাথে কম্পেয়ার করে হচ্ছে আমার চেন্নাইকে বলা হচ্ছে ডেট্রয়েট। যেমন দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। রুর হচ্ছে জার্মানির একটা শহর, যেখানে হচ্ছে ইস্পাতের জন্য খুব বিখ্যাত। তো জার্মানির ইস্পাতের শহর হচ্ছে রুর, তাই সেই রুরের সাথে কম্পেয়ার করে দুর্গাপুরকে বলা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য ভারতের রুর, ঠিক আছে? আবার তোমার হচ্ছে ম্যানচেস্টার শহর হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে প্রচুর পরিমাণে হচ্ছে বস্ত্র শিল্প কারখানা রয়েছে। তো বস্ত্র শিল্প কারখানা যেমন ম্যানচেস্টারে রয়েছে, তেমনি আহমেদাবাদে রয়েছে, সেই জন্য আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে? এই রকমই আর কি। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, চলো পরে পরবর্তী প্রশ্ন বলছে দ্য ফ্লাইং অপ্সরা। আমি ফ্লাইং শিক বলছিলাম, ফ্লাইং শিক, ফ্লাইং শিক না, ফ্লাইং অপ্সরা। তো ফ্লাইং অপ্সরা চরিত্রটি একটা গুহায় পাওয়া গেছে, গুহা চিত্রর মধ্যে পাওয়া গেছে চিত্র। এই গুহা চিত্রটা কোন গুহাতে পাওয়া গেছে ফ্লাইং অপ্সরা? ফ্লাইং অপ্সরা এটা হচ্ছে এমন একটা লেভেলের প্রশ্ন না, 100 জনের মধ্যে না 70 জন জানে না, 70 জন জানে না। তুমি দেখবে এই কোশ্চেনের উত্তরটা হবে হচ্ছে অজন্তা কেভ। অজন্তা কেভ কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। অজন্তা কেভ কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। প্রাচীন ভারতে বা মধ্য ভারতে তোমার কি হতো, মানুষজন গুহাতে থাকতো। কারা থাকতো? বৌদ্ধ সন্ন্যাসী টন্যাসী, এরা গুহাতে থাকতো। তো গুহাবাসী ছিলেন এবং গুহার দেওয়ালে বিভিন্ন রকম পেন্টিং করে রাখতেন, ঠিক আছে? আর এই পেন্টিং গুলো বড় বড় পেন্টিং হতো, বিশাল বড় এরিয়া নিয়ে হতো, কারণ গুহার দেওয়ালে করছে। তো দেওয়াল চিত্রের মধ্যে যখন দেওয়ালের মধ্যে বিশাল এরিয়া নিয়ে পেন্টিং করে, সেই পেন্টিং গুলোকে বলা হয় মুরাল পেন্টিং। কি পেন্টিং বলে সেগুলোকে?
মুরাল পেন্টিং। তো যখনই নাম শুনবে মুরাল পেন্টিং তাহলে বুঝতে হবে এটা দেওয়ালের মধ্যে বা সিলিং এর মধ্যে বিশাল এরিয়া নিয়ে জড়িত বড় পেন্টিংকে মুরাল পেন্টিং বলা হয়। এটা ঠিক উল্টো একটা পেন্টিং রয়েছে যেটাকে মিনিয়েচার পেন্টিং বলা হয়। মিনিয়েচার মানে ছোট্ট, ক্ষুদ্র, তার মানে ছোট জায়গাতে। আমরা যে বাজার থেকে পেন্টিং কিনে নিয়ে এসে বাঁধিয়ে সুন্দর করে দেওয়ালে রেখে দেবো সেগুলোকে বলা হয় মিনিয়েচার পেন্টিং, ঠিক আছে? তো একটা হচ্ছে মিনিয়েচার আর একটা হচ্ছে তোমার মুরাল পেন্টিং। আর এই পেন্টিং রিলেটেড প্রশ্ন গত বছর রেলে আমি প্রচুর দেখেছি, খুব এসছে, খুব এসছে। তো সেই জন্য এই চ্যানেলে, ইউরো স্টাডিজ চ্যানেলে ভালো করে একটু সার্চ করো, দেখবে পেন্টিং রিলেটেড থিওরি প্লাস এমসিকিউ আমি অলরেডি করিয়ে রেখেছি। তো অবশ্যই দেখো, ভালো অনেক ইনফরমেশন জানতে পারবে। সারা বাংলার ইউটিউবে ঘাটলেও তুমি পাবে না এত ইনফরমেশন একটা ভিডিওতে আমি ফ্রিতে যত কিছু পড়িয়েছি, ঠিক আছে? চলো, আমার মুখের কথা কেন বিশ্বাস করে দেখে নাও, যদি না পড়াই তো আমাকে তখন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে নিচে যে স্যার আপনি পড়িয়েছেন এইটুকুনি বলছেন এত, দেখে নাও তুমি। চলো, তারপরে বলছে যে পিসিবির পুরো নাম কি? পাকিস্তান ক্রিকেট বোর্ড? না, এটা নয়। এখানে হচ্ছে পিসিবির পুরো নাম হচ্ছে তোমার প্রসেস কন্ট্রোল ব্যাক। প্রসেস কন্ট্রোল ব্যাক ওএসএ ব্যবহার হয়, ঠিক আছে? কম্পিউটার থেকে এসেছিল কোয়েশ্চেনটা। এবার ২৬ নম্বর বলছে উইন্ডোজ 7-এ প্রোগ্রাম এবং সেটিংস অ্যাক্সেস করতে কোনটা ব্যবহার করা হয়? কোন কি ব্যবহার করা হবে? কোন কিটা ব্যবহার করা হবে? স্টার্ট বাটন। স্টার্ট বাটনের মাধ্যমে হচ্ছে তোমার উইন্ডোজ 7-এ প্রোগ্রাম এবং সেটিং অ্যাক্সেস করতে পারা যায়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বেশ ভালো প্রশ্ন, পলিটি থেকে এই কোয়েশ্চেনটা দিয়েছে। পলিটির প্রশ্ন খুব খুব সুন্দর কোয়েশ্চেন, অনেক কিছু জানবো, অনেক ইনফরমেশন জানবো। দেখো তুমি কটা কটা জানো। বলছে আহ, সমবায় সমিতিগুলি, সমবায় ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, তোমাদের আমি কিন্তু কোর্সে পড়িয়েছি কিন্তু ব্যাংকে, ইকোনমিতে, ব্যাংকিং সিস্টেম পড়াচ্ছিলাম না, তো ব্যাংকিং সিস্টেমে পড়াচ্ছিলাম যে কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, সমবায় ব্যাংক, তো সেটা কোথায় রয়েছে? দেখো, ব্যাংকিং সিস্টেম সাধারণত এই ব্যাংকিংটা এটা রয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে হচ্ছে ইউনিয়ন লিস্টে, কিন্তু কোঅপারেটিভটা এটা রাখা হয়েছে স্টেট লিস্টের আন্ডারে। স্টেট লিস্ট, ঠিক আছে? এইটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার। পরীক্ষায় জিজ্ঞাসা করবে ফেডারেল স্ট্রাকচার মানে কি? ফেডারেল স্ট্রাকচার মানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করে দেওয়া। তার মানে হচ্ছে একটা লিস্ট বানানো রয়েছে, যেই লিস্টের মধ্যে কিছু সাবজেক্ট রাখা হয়েছে, এই সাবজেক্টগুলোর উপরে কেন্দ্র আইন বানাতে পারবে বা কেন্দ্রের ক্ষমতা রয়েছে। আবার কিছু কিছু আইন রাখা হয়েছে রাজ্যগুলোকে দেওয়া হয়েছে, যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্য ওই ক্ষেত্রেই আইন বানাতে পারবে, ঠিক আছে? এবং এমন কিছু কমন সাবজেক্ট রাখা হয়েছে যেই সাবজেক্টগুলোতে কেন্দ্র এবং রাজ্যগুলো দুজনে মিলে আইন তৈরি করতে পারবে, এগুলোকে বলা হয় কনকারেন্ট লিস্ট বা হচ্ছে যুগ্ম তালিকা। তো এরকম তিনটে তালিকা যুক্ত একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেটাকে বলা হয় যুগ্ম তালিকা। এখানে তোমার, আচ্ছা এখান থেকে বলি, হ্যাঁ, প্রথমে হচ্ছে ইউনিয়ন তালিকা, মানে হচ্ছে কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় তালিকার মধ্যে ১০০খানা সাবজেক্ট রয়েছে, ১০০টা সাবজেক্ট রয়েছে, ১০০টা সাবজেক্ট রয়েছে। এই ১০০টা সাবজেক্টের উপরে পার্লামেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন বানাতে পারবে, যেমন হচ্ছে ডিফেন্স, রেলওয়ে, তারপর হচ্ছে পরমাণু, দেন হচ্ছে তোমার ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলো সব কটা ইউনিয়নের মধ্যে আসে। ইউনিয়নেরই ক্ষমতা রয়েছে, কোনো স্টেটের এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। একই রকম ভাবে স্টেট লিস্টের মধ্যে তোমার ৬১টা সাবজেক্ট দেওয়া হয়েছে। এই ৬১টা সাবজেক্টের মধ্যে রয়েছে পঞ্চায়েত, তারপর হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যদিও, হ্যাঁ, বিদ্যুৎ হচ্ছে তোমার দুটোর মধ্যেই রয়েছে, বিদ্যুৎ হচ্ছে কনকারেন্টের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এই রকম কিছু সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের হাত রয়েছে, আর কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। ৬১খানা সাবজেক্ট দেওয়া আছে। এবং কনকারেন্ট লিস্টের মধ্যে ৫১টা নয় ৫২খানা সাবজেক্ট রয়েছে, যেই ৫২টা সাবজেক্টের মধ্যে দুজনে মিলেই হচ্ছে তোমার আইন তৈরি করতে পারবে। এটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ক্ষমতা বন্টন করে দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সব ক্ষমতা কেন্দ্রের হাতে নেই কিন্তু, ঠিক আছে? আর এই পুরো সিস্টেমটা রাখা হয়েছে হচ্ছে তোমার 7th শিডিউল বা তপশিলের মধ্যে, 7th শিডিউল। আর আর্টিকেল বললে বলবে ২৪৬ নম্বর আর্টিকেল, ২৪৬ নম্বর আর্টিকেল। তিনটে লিস্টের মধ্যে, এই তিনটে লিস্টের মধ্যে এই যে কনকারেন্ট লিস্ট, এটা গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরীক্ষা যদি জিজ্ঞাসা করে বলবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর এই পুরো ফেডারেল স্ট্রাকচারটা, এই পুরো ফেডারেল কনসেপ্টটা, এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে ফেডারেল স্ট্রাকচার এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? আর রেসিজুয়ারি একটা রয়েছে, অবশিষ্ট ক্ষমতা। বলছে যে যদি মনে করো সময়ের ভিত্তিতে
পরবর্তীতে না জেনে হোক ফিউচারে, ইন ফিউচার ভবিষ্যতে যদি দেখা যায় এমন কোনো সাবজেক্ট উঠে এসছে যেই সাবজেক্টটা না কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে, না তোমার এই 61টার মধ্যে পড়ছে, না হচ্ছে তোমার কনকারেন্টের 52টার মধ্যে পড়ছে, তখন পার্টিকুলার ওই সাবজেক্টটাতে কার অধিকার থাকবে? তখন ওই সাবজেক্টটাকে রেসিজুয়ারি বা অবশিষ্ট ক্ষমতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং এই অবশিষ্ট ক্ষমতার অধিকারী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা হচ্ছে পার্লামেন্ট। তখন ওখানে আইন বানাবে, পার্লামেন্ট আইন বানাবে, ঠিক আছে? এইটাকে বলা হয় রেসিজুয়ারি। আর এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 248 রয়েছে, আর্টিকেল নাম্বার 248-এর মধ্যে রাখা হয়েছে কনকারেন্ট তোমার হচ্ছে কি রেসিজুয়ারি বা অবশিষ্ট ক্ষমতা। এত কিছু বললাম, ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আমি কোনো জায়গা বাদ রাখিনি, ঠিক আছে? চলো, ফেডারেল স্ট্রাকচার হয়ে গেলে আমরা 28 নম্বর কোশ্চেনে যাব। 28 নম্বর বলছে নিচের কোনটি ভারতের ইস্পাত নগরী বলা হয়? বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কি বলছে? গ্র্যাজুয়েট লেভেল 2025, তো সবই কি কঠিন কোশ্চেন এসছে? ইজিও তো এসছে। তো জামশেদপুরকে বলা হয়, তার কারণ জামশেদপুরেই হচ্ছে ভারতবর্ষের প্রথম ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। টিস্কো, টিস্কো তৈরি হয়েছিল 1907 সালে বঙ্গভঙ্গের পটভূমিতে। মনে করে দেখো, বঙ্গভঙ্গতে কি ছিল? দুটো শব্দ, একটা হচ্ছে তোমার কি বয়কট, আরেকটা হচ্ছে তোমার স্বদেশী। বয়কট মানে কি? বয়কট করছি আমরা বিদেশি ইউরোপীয় কোনো কিছু বয়কটই মানে ব্যবহারই করব না। তো ইউরোপীয় জিনিস ব্যবহার না করলে সেই ব্যবহার করব কাদের? দেশীয়। তো স্বদেশী, তো স্বদেশী ভাবে উৎপাদন করতে হবে না? তো স্বদেশী ভাবে উৎপাদনের জন্যই একটা প্রাইভেট কোম্পানি উঠে এসেছিল, সেটাকে বলা হয় টাটা আয়রন স্টিল কোম্পানি, টিস্কো, টাটা আয়রন স্টিল কোম্পানি, যেটা জামশেদপুরে তৈরি হয়েছিল, ঠিক আছে, 1907 সালে। আর এটাকেই বলা হয় হচ্ছে তোমার প্রাইভেট কোম্পানি, হ্যাঁ, টাটার অধীনে রয়েছে, তো এটাকেই বলা হয় ইস্পাত নগরী, ঠিক আছে? আচ্ছা, এই ইস্পাত নগরীতে একটা স্টেডিয়াম রয়েছে, কি নাম স্টেডিয়াম? কি নাম স্টেডিয়াম? পরীক্ষায় দিয়ে দাও অনেক সময়, খেয়াল রাখবে, হ্যাঁ। 29 নম্বর কোশ্চেন দেখবো এবার। বলছে কি বলছে? বলছে যে খোলা অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে দ্রুত পরিবর্তন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? বিগত বছরে দেখলাম আমি প্রচুর পরিমাণে এই শর্টকাটস কি এসছে পরীক্ষায়, যে কম্পিউটার সেকশনটা রয়েছে সেখান থেকে প্রচুর শর্টকাটস কি এসছে। তো এই বছর আসতে পারে, ভালো করে জেনে যাও কোন শর্টকাট কি কিসে কাজে লাগে, ঠিক আছে? তো যদি বলছে অনেকগুলো তুমি উইন্ডো ওপেন করে রেখেছো, অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছো, সেখানে হচ্ছে দ্রুত যদি পরিবর্তন করতে চাও তাহলে হচ্ছে কন্ট্রোলের অল্টের সাথে ট্যাব প্রেস করবে, তো এই কাজটা হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আরেকটা এরকমই আর কি তোমার শর্টকাট কি টাইপের কোশ্চেন্স। বলছে যে একাধিক নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার নির্বাচন করবার জন্য শর্টকাট কি কোনটা ব্যবহার করবে? তো কন্ট্রোলের সাথে যদি ক্লিক করো, কন্ট্রোল প্রেস করে, তাহলে হচ্ছে এই কাজটা হবে, কন্ট্রোলের সাথে এই কাজটা হবে, কন্ট্রোলের সাথে ক্লিক করতে হবে মাউস দিয়ে। পরবর্তী প্রশ্ন বলছে ফাইল বা ফোল্ডারের রিনেম যদি করতে লাগে, মানে একটা নাম রয়েছে, একটা ফোল্ডারের নাম আর একটা রয়েছে, বা একটা ফাইলের নাম একটা রয়েছে, সেখানে তুমি তুমি রিনেম করতে চাইছো, তোমার নামটাকে চেঞ্জ করতে চাইছো, তাহলে তুমি শর্টকাট কি কি করবে? মাউস ক্লিক না করেই যদি আমরা F2 প্রেস করে দিই, F2 ফাংশন কি 2, তাহলে হচ্ছে তোমার রিনেম করতে পারবে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু এসছে আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্ন, ঠিক আছে? একদম ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে, মনে করো তুমি গুগল ফাইলে গেছো, মানে গুগল আর কি, তুমি গুগল সার্চ করছো, গুগল করতে করতে দেখবে অনেক সময় কি হয়, সার্চ বারে তোমাকে মাউস দিয়ে ক্লিক করতে লাগে, তারপরে তুমি টাইপ করতে পারো, নাহলে তুমি টাইপ করতে পারবে না। কিন্তু একটা শর্টকাট কি রয়েছে, দেখবে এরকম অ্যারো স্ল্যাশ চিহ্ন, যদি স্ল্যাশ চিহ্নটাকে প্রেস করে দাও তাহলে দেখবে অটোমেটিক তোমার কার্সার বারটা ওখানে চলে আসবে, তুমি টাইপ করতে পারবে, মাউস তোমাকে প্রেসও করতে হবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে শর্টকাট কি, প্রচুর পরিমাণে এসেছিল গত বছর, আসবে আবার। তো এরকম হচ্ছে F2, দেখবে ওরকম তো পুরো কিবোর্ডের ওপরে সাজানো আছে F1 F2 এভাবে করে। তো এগুলোকে ফাংশন কি বলা হয়? টোটাল হচ্ছে ফাংশন কি সংখ্যা হচ্ছে 12টি, 12খানা ফাংশন কি রয়েছে, ওকে, 12টা ফাংশন কি রয়েছে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আজকের মতন আজকের ক্লাসটা এখানেই এন্ড করব। এতগুলো প্রশ্ন ছিল, ডিটেল অ্যানালিসিস ছিল, প্রচুর পরিমাণে কনসেপ্ট বুঝিয়ে আমি তোমাদের ক্লাসটা করিয়েছি। যদি ভালো লাগে, ভালো লেগেছে অবশ্যই, আমি জানি তোমাদের এতটা দেখেছো যখন, তাই লাইক করতে ভুলবে না, একেবারে নয়, আর শেয়ার করবে, বন্ধুরা যারা রয়েছে তাদের মধ্যে পৌঁছে দিতে হবে কোয়েশ্চেন্সগুলো, এগুলো, এই থিওরিগুলো। আর দেখতে থাকো তোমার পছন্দের চ্যানেল ইউ স্টাডি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আর কেমন লাগলো ক্লাস অবশ্যই তোমার ফিডব্যাক জানাবে, নেক্সট ক্লাসও নিয়ে আসবো আমি। সো বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও, অ্যান্ড লাভ ইউ। জয় হিন্দ।